সাল 1846 গভীর সমুদ্রে একটি বণিক জাহাজ তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু দূর থেকে একটি জলদস্যু জাহাজ ধীরে ধীরে তাদের কাছাকাছি আসছিল। বণিক জাহাজের একজন নাবিক যখন বুঝতে পারল যে জলদস্যুরা আক্রমণ করতে আসছে, সে দৌড়ে গিয়ে সতর্কতার ঘণ্টাটি বাজিয়ে দেয়। ঘণ্টার শব্দ শুনে জাহাজের ক্যাপ্টেন ভোর্ডেন তার বন্দুক নিয়ে বেরিয়ে এলেন। তিনি তার লোকদের নির্দেশ দিলেন লগ বইটি পুড়িয়ে ফেলতে, যাতে জলদস্যুরা জাহাজের গন্তব্য বা তথ্য কিছুই জানতে না পারে। কিন্তু ততক্ষণে জলদস্যুরা জাহাজে উঠে পড়েছে। অর্ধেক জলদস্যু ডেকের উপরে থাকা নাবিকদের সাথে লড়াই করলো, কাউকে গুলি করলো বা কাউকে পানিতে ছুঁড়ে ফেলে দিল। বাকি অর্ধেক নিচে নেমে গেল বাকি ক্রুদের খুঁজতে। ক্যাপ্টেন ভোর্ডেন চুপচাপ বসে থাকার মানুষ নন। তিনি পাল্টা আক্রমণ শুরু করলেন এবং বেশ কয়েকজন জলদস্যুকে মেরেও ফেললেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুইজন জলদস্যু এসে তাকে ধরে ফেলল, আর তৃতীয় একজন এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দিল। ভোর্ডেন যখন জ্ঞান ফিরে পেলেন, দেখলেন জাহাজ এখন সম্পূর্ণ জলদস্যুদের দখলে। তার অবশিষ্ট ক্রুরাও বন্দী। জলদস্যুদের ক্যাপ্টেন, যার নাম কনর কনর ভোর্ডেনকে একটি সোনার বার দেখিয়ে জিজ্ঞেস করলো এই বিশেষ চিহ্নযুক্ত সোনার বার সে কোথা থেকে পেয়েছে। ভোর্ডেন কোনো উত্তর দিল না। তবে জলদস্যুরা জাহাজের কিছু কাগজপত্র খুঁজে পেল, যেখান থেকে জানা গেল যে এই বণিক জাহাজটি ক্যামেরন ব্রেক দ্বীপ থেকে এসেছে। এই ঘটনার 6 দিন পরের কথা। ক্যামন ব্রেক দ্বীপের ভোর্ডেনের স্ত্রী আর্সেল উদ্বিগ্ন হয়ে পড়ে আছে। তার স্বামী অনেকদিন হলো ফেরেনি। তিনি সমুদ্রের দিকে তাকিয়ে দূরবীন দিয়ে খুঁজছেন কোনো জাহাজ দেখা যায় কিনা, কিন্তু দিগন্তের কিছুই নেই। এদিকে বোর্ডেনের বোন এলিজাবেথের কাছে তার গোপন প্রেমিক ওয়েস্টেন এসেছে। ওয়েস্টেন চাইছে তারা দুইজন মিলে এই দ্বীপ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু এলিজাবেথ এখনো পুরোপুরি রাজি নয়। সে দ্বিধায় আছে পরিবার ছেড়ে যাবে কিনা। আর্সেল যখন বাড়িতে ফিরে গেটটা খুললেন, তখন একটি অ্যালার্ম সিস্টেম চালু হলো। গেটের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল, আর সেই দড়ি টানলে কিছু বোতল ঝনঝন করে শব্দ করে। এই শব্দে এলিজাবেথ বুঝতে পারলো কেউ আসছে, আর বোর্ডেনের প্রতিবন্ধী ছেলে আইজেকও ঘুম থেকে জেগে গেল। আর্সেল বাড়িতে ঢুকে কিছু ধোঁয়া দেখে দ্রুত রান্নাঘরে গেলেন এবং সেখানে দেখতে পারলেন দুটি হাঁড়িতে আগুন ধরে গিয়েছে। সেগুলো সামলানোর পর তিনি আইজেকের কাছে গেলেন এবং তার পায়ের ব্রেস পরাতে সাহায্য করেন। আইজেক মাকে জিজ্ঞেস করলো কোনো জাহাজ দেখেছে কিনা। তারপর দেওয়ালের আরেকটি দাগ কাটলো। এখন মোট 59 দিন হয়ে গেল, বাবার কোনো খবর নেই। এরপর আর্সেল এলিজাবেথের ঘরে গেলেন। তাকে আসতে দেখে ওয়েস্টার্ন তাড়াতাড়ি মেঝের নিচে লুকিয়ে গেল। আর্সেল এলিজাবেথকে বকা দিলেন হাড়ির দিকে খেয়াল রাখেনি বলে, আর আইজেকের মাথায় অবাস্তব ধারণা ঢুকাচ্ছে বলে। কিন্তু এলিজাবেথ শুধু অভিযোগ করলো এই বোকা দ্বীপে আটকে থাকতে থাকতে সে এখন হাঁপিয়ে উঠেছে। এরপর আর্সেল কিছু নারকেল জোগাড় করে আইজ্যাকের জন্মদিনের জন্য একটি কেক বানালেন। ছেলেকে বললেন যে বোর্ডেন তার জন্য একটি উপহার রেখে গিয়েছেন, যদি জন্মদিনে ফিরতে দেরি হয় সেই ক্ষেত্রে। উপহারটি ছিল একটি সুন্দর ছুরি। এই ছুরি দেখে আর্সেলের মনে পুরনো স্মৃতিগুলো বেশি উঠল। এদিকে সমুদ্রের তীরে ওয়েস্টার্ন কিছু ভয়ঙ্কর দেখতে লোকেদের সাথে একটি চুক্তি করার চেষ্টা করছিল। কি চুক্তি সেটা এখনো পরিষ্কার নয়। কিছুক্ষণ পর এলিজাবেথ আইজেকের টেবিলের একটি বিদায় চিঠি রেখে রাতের আধারে বাড়ি ছেড়ে চলে গেল। বোতলগুলো আবার ঝনঝন করে উঠল এবং আইজ্যাক জেগে গেল। সে দ্রুত এলিজাবেথের ঘরে গিয়ে দেখলো ঘর খালি। জানালা দিয়ে তাকিয়ে দেখলো একজন ভয়ঙ্কর দেখতে লোক বাড়ির চারপাশে ঘুরছে। বোতল আবার ঝনঝন করলো। বাইরের ফিসফিস শব্দ শোনা গেল। আর্সেল দ্রুত সামনের দরজা বন্ধ করলেন এবং আইজ্যাককে তুলে নিলেন। তাকে পায়ের ব্রেস পরতে বললেন। তারপর মেঝের একটি ঢাকনা খুলে সেখান থেকে একটি বন্দুক বের করলেন এবং আইজ্যাককে লুকিয়ে রাখলেন। লোকগুলো দরজায় ও দেয়ালে ধাক্কা মারতে শুরু করলো। তারা আর্সেলকে তার নাম ধরেও ডাকছিল। হঠাৎ ছাদে একটি গর্ত হলো এবং দুইজন লোক উপর থেকে ঘরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। আর্সেল প্রথম জনকে গুলি করে ফেলে দিলেন, কিন্তু আরেকজন পিছন থেকে তাকে আঘাত করে মাটিতে ফেলে দিল। লোকটা তাকে লাথি মারতে শুরু করলো। আর্সেল নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই আরেকজন এসে তার গলা চেপে ধরল। আর্সেল তার হাত কামড়ে দিয়ে ছাড়িয়ে নিলেন এবং হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু লোকগুলো তাকে ধরে ফেলল এবং মারতে থাকলো যতক্ষণ না তিনি নিরস্ত্র হলেন। তারা তাকে তুলে এনে টেবিলের মাথায় ঠুকে মারল। তারপর তাদের নেতা স্কাউট বাড়িতে ঢুকলো এবং টাকা চাইলো। আর্সেল তাকে বললেন প্রোট্রেটের পেছনে দেখতে। স্কাউট সেখানে দেখলো একটি ক্যানে সামান্য কিছু মুদ্রা আছে। রাগে সে ক্যানটা দেওয়ালে ছুঁড়ে মারল এবং সোনা চাইল। আর্সেল শপথ করে বললেন এটুকুই তার কাছে আছে। যখন স্কাউটের লোকেরা মেঝে থেকে মুদ্রা কুড়াতে ব্যস্ত হলো, আর্সেল সুযোগ বুঝে একটি বাতি ভেঙে তার ভাঙা কাজ দিয়ে একজনের মুখে কেটে দিলেন এবং দৌড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু আরেকজন তাকে আবারও ধরে ফেলল। আর্সেল তার মুখে থুথু ছিটিয়ে দিলেন। রাগে উন্মাদ হয়ে লোকটা তাকে মারতে আরম্ভ করলো। আর্সেল ফিসফিস করে আইজ্যাককে বললেন সে ঠিক আছে, যাতে ছেলে ভয় না পায়। তারপর তাকে টেনে আবার নিয়ে আসা হলো। স্কাউট তাকে একটি বিশেষ চিহ্নযুক্ত সোনার বার দেখে জিজ্ঞেস করলো বাকি স্বর্ণগুলো কোথায়। আর্সেল উত্তর দিতে অস্বীকার করলো। এদিকে ক্যাপ্টেন কর্নর দ্বীপে এসে পৌঁছালো।
দ্বীপের কাস্টোডিয়ান অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সাথে সাথে তাকে পরিচয় দিতে বলল। কনর সময় কেনার জন্য অস্পষ্ট দার্শনিক কথাবার্তা বলতে লাগলো। আর এই ফাঁকে তার জলদস্যুরা নৌকায় করে দ্বীপের কাছে এগিয়ে আসলো। কাছেই এলিজাবেথ ওয়েস্টেনকে খুঁজছিল এবং সমুদ্রের তীরে তার মৃতদেহ দেখে চিৎকার করে উঠল। পাদ্রি ব্র্যাডলি যখন জলদস্যুদের আসতে দেখলেন, তিনি হারবার মাস্টারকে সতর্কতার শিঙ্গা বাজাতে বললেন। সমস্ত স্থানীয় বাসিন্দারা দৌড়ে গির্জায় আশ্রয় নিল। কনর জিজ্ঞেস করলো আর্সেলকে কোথায় পাওয়া যাবে। কাস্টোডিয়ান উত্তর দিতে অস্বীকার করলো এবং তার লোকদের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলল। কিন্তু জলদস্যুরা আগে গুলি চালালো এবং দ্বীপে কামানের দায়িত্বে থাকা লোকটিকেও মেরে ফেললো। কনর কাস্টোডিয়ানকে মাথা দিয়ে গুঁতো মেরে আঘাত দিল। এখন আবার বাড়ির দৃশ্যে ফিরে আসি। স্কাউটের লোকেরা আর্সেলের গলায় ফাঁস লাগিয়ে ছাদ থেকে ঝুলিয়ে দিল। আর্সেল দ্রুত বুদ্ধি খাটিয়ে গলা আর দড়ির মাঝখানে তার আঙ্গুলটি ঢুকিয়ে দিলেন যাতে দম বন্ধ না হয়। ঠিক সেই মুহূর্তে আইজ্যাক কথা বলল আর লোকগুলো মেঝের নিচে তাকে দেখতে পেল। ছেলেকে বাঁচানোর তাগিদে আর্সেল তার অভিনয় ছেড়ে দিলেন। তিনি হঠাৎ তাদের বাসায় কথা বলতে শুরু করলেন, যেটা এতক্ষণ তিনি লুকিয়ে রেখেছিলেন। তারপর বিদ্যুৎ গতিতে দড়ি টেনে নামিয়ে আনলেন, একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। এরপর শুরু হলো এক অবিশ্বাস্য লড়াই। আর্সেল একই সাথে দুইজনের বিরুদ্ধে লড়তে থাকে। অসাধারণ যুদ্ধ দক্ষতা দেখিয়ে হাতের কাছে যা পাচ্ছিলেন তাই অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন। সুযোগ পেয়ে দড়ি ছিঁড়ে আনলেন। একজন দড়ি টেনে তাকে ধরার চেষ্টা করলো, তাই আর্সেল ছুরি দিয়ে দড়িটি কেটে নিজেকে মুক্ত করলেন। যখন একজন আইজ্যাকের দিকে এগোলো, আর্সেল টেবিল লাথি মেরে ছুড়ে দিলেন এবং চেয়ার ভেঙে আরেকজনের মাথায় মারলেন। তিনি হ্যাচের উপর দাঁড়িয়ে ছেলেকে রক্ষা করলেন, একজনকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করলেন। শেষে একজনকে পায়ে কেটে মাথায় ছুরি বসিয়ে দিলেন। তার ভাইয়ের মৃত্যু দেখে অন্যজন রেগে আর্সেলকে জানালা ভেঙে বাইরে ফেলে দিল। আর্সেল একটি শঙ্খ দিয়ে তাকে প্রতিহত করল এবং ক্রোধে তাকে পিটিয়ে মারতে মারতে জিজ্ঞেস করল তার স্বামী কোথায়। কিন্তু লোকটা উত্তর দেওয়ার আগেই মরে গিয়েছিল। আর এই পুরো ঘটনাটি আইজ্যাক তার লুকানো জায়গা থেকে দেখছিল। সমুদ্র সৈকতে কর্নর একের পর এক স্থানীয় পুরুষদের মারতে লাগলো, তরবারি বা বন্দুক দিয়ে। সে একজন অসাধারণ যোদ্ধা। পেয়ারা থাকে লোকেরাও গুলি চালালো। তাই কনর একটি দালানের পিছনে লুকিয়ে কামানের নতুন দায়িত্বপ্রাপ্ত লোকটিকেও গুলি করলো। এলিজাবেথ সাহায্য খুঁজতে এলো, কিন্তু জলদস্যুদের আসতে দেখে সে একটি করে করে লুকিয়ে গেল। কাস্টোডিয়ান কর্নরকে সতর্ক করলেন যে রয়্যাল নেভি এই জলসীমায় টহল দেয়, শীঘ্রই তারা এসে পড়বে। কর্নর জানতে চাইল ডিস্টেন্ট সিগন্যাল কোথায়। কাস্টোডিয়ান বলল দ্বীপের শেষ প্রান্তের উঁচু পাহাড়ের চূড়ায়। কর্নর গির্জার লোকদের বলল যতক্ষণ তারা ভিতরে থাকবে তাদের কোনো ক্ষতি হবে না। তারপর কামান চালিয়ে কাস্টোডিয়ানকে হত্যা করলো। ঠিক সেই মুহূর্তে স্কাউট এসে কর্নরকে জানালো তারা আর্সেলকে দৌড়েছে। বাড়িতে আর্সেল আইজ্যাককে বের করে আনলেন। মেঝেতে পড়ে থাকা সোনার বারটি আইজ্যাকের চোখে পড়ল। তারা জিনিসপত্র গোছাতে লাগলেন। এমন সময় বোতলে জনজন করে উঠল। আর্সেল জানালায় বন্দুক তাক করলেন, কিন্তু দেখলেন সেখানে পাদ্রি ব্র্যান্ডলি। ব্র্যান্ডলি সৈকতে কি হয়েছে তার সবকিছু খুলে বললেন। আর্সেলের পিঠে সেই একই চিহ্ন রয়েছে যা সোনার বারটিতে ছিল। ব্র্যাডলি বললেন জলদস্যুরা তাকেই খুঁজছে আর তিনিই একমাত্র এটি থামাতে পারবেন। তিনি আর্সেলকে ক্যাপ্টেন বলে সম্বোধন করলেন। আর্সেল প্রথমে লড়তে রাজি ছিল না, কিন্তু আইজ্যাক এলিজাবেথের বিদায়ের চিঠি খুঁজে পেল এবং তারা জানতে পারল সে ওয়েস্টেনের সাথে পালাতে চেয়েছিলেন। আর্সেল মৃতদেহ থেকে তার ছুরি উদ্ধার করে আইজ্যাককে দিলেন এবং ব্র্যাডলিকে বন্দুক দিলেন। তিনি তাদের বললেন চিহ্নিত গাছের নিচে অপেক্ষা করতে। তিনি এলিজাবেথকে উদ্ধার করতে যাচ্ছেন। এলিজাবেথ খোলা মাঠ দিয়ে দৌড়াচ্ছিল। কাছেই জলদস্যুদের পায়ের শব্দও শোনা যাচ্ছিল। আর্সেল সতর্কতার সাথে ঘুরে ঘুরে জলদস্যুদের ফাঁকি দিলেন এবং ঠিক সময় সেখান থেকে লুকিয়ে পড়লেন। তারপর এলিজাবেথের পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে লম্বা ঘাসের মধ্যে টেনে নিয়ে নিলেন। দুইজনেই একে অপরকে জড়িয়ে ধরল। আর্সেল বকা দিতে চাইলেন, কিন্তু এলিজাবেথ যখন কাঁদতে কাঁদতে বলল ওয়েস্টার্ন মারা গিয়েছে, তখন আর্সেলের মন গলে গেল। জলদস্যুরা আর্সেলের বাড়ি খুঁজে পেল। তারা সোনা খুঁজল, কিন্তু মেঝের নিচে শুধু মৃতদেহ দেখতে পেল। কোয়ার্টারমাস্টার লি লোক পাঠালো এলাকার তল্লাশি করতে। কর্নর বাড়ির প্রতিটি জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করলো, খেলনা, দড়ি, মাটিতে দাগ, সব মিলিয়ে সে সিদ্ধান্তে পৌঁছালো যে আর্সেলের একটি প্রতিবন্ধী ছেলেও আছে। জঙ্গলে আইজ্যাকের হুইল চেয়ারটি একটি ছোট্ট খালে আটকে গেল। তাকে পায়ে হেঁটে যেতে হলো। সৌভাগ্যক্রমে চিহ্নিত গাছের খুবই কাছে ছিল। হঠাৎ একটি শব্দ। ব্র্যাডলি বন্দুক তুললেন, কিন্তু দেখলেন এলিজাবেথ আর আর্সেল চারজন একসাথে রওনা দিলেন। জলদস্যুরা সেখানে পৌঁছে শুধু পরিত্যক্ত হুইল চেয়ার পেল। কিছুটা দূরে আর্সেল একটি গাছের নিচে লুকানো ছোট নৌকা বের করলেন। এলিজাবেথ ও আইজ্যাককে আগে নৌকায় তুললেন। দড়ি টেনে দ্রুত খালের ওপারে পৌঁছে গেল তারা। আর্সেলও পার হলেন, কিন্তু ব্র্যাডলির পালা আসতেই তারা দেখলেন জলদস্যুরা কাছে চলে এসেছে। ব্র্যাডলি সিদ্ধান্ত নিলেন তিনি এখানেই থাকবে এবং জলদস্যুদেরকে প্রতিহত করার চেষ্টা করবে, যেন ওরসেল এবং তার পরিবার সাবধানে এখান থেকে বেরিয়ে যেতে পারে। জলদস্যুরা ব্র্যাডলিকে ঘিরে ফেলল ব্ল্যাক হার্ট ব্র্যাডলি নামে।
ব্র্যাডলি থুতু ছিটিয়ে কথা বলতে অস্বীকার করলেন। কর্ণ তাকে গুলি করলো। আর্সেল গাছে উঠে দূরবীন দিয়ে সকল কিছু দেখছিলেন। জলদস্যুরা তাকে গাছে দেখে গুলি চালালো এবং তিনি পড়ে গেলেন। একজন তাকে মারতে যেতেই ব্র্যাডলি শেষ শক্তিতে লোকটিকে গুলি করলেন। কনর ব্র্যাডলিকে আরো একটি গুলি করে শেষ করে দিল। আর্সেল সেখান থেকে দৌড়ে পালালেন। এখন জলদস্যুরা খাল পার হতে পানিতে নামলেন। হঠাৎ একটি বিশাল কুমির তাদেরকে আক্রমণ করলো। সবাই আতঙ্কে চিৎকার করতে লাগলো। অর্ধেক দল অন্য পারে পৌঁছালো, কিন্তু কুমির কয়েকজনকে মেরে ফেললো। এমনকি যারা উঠতে চেষ্টা করছিল তাদেরকেও টেনে নিল। জলদস্যুরা কাছে আসতে এলিজাবেথ ও আইজেক একটি গাছের নিচে লুকালো। আর্সেল ইচ্ছাকৃতভাবে একটি ডালে পা দিয়ে শব্দ করলেন যাতে জলদস্যুরা তাকে অনুসরণ করে। তিনি দৌড়ে পালিয়ে একজনকে অতর্কিতভাবে আক্রমণ করে তার বন্দুক কেড়ে নিলেন। দুইজন জলদস্যু তাকে খুঁজে পেলেন। তিনি বন্দুক আর ব্লেড দুটোই ব্যবহার করে লড়াই করতে শুরু করলেন। একটি তৃতীয় জলদস্যু গাছের নিচে ছেলে মেয়েদেরকে খুঁজে পেল। এলিজাবেথের চিৎকার শুনে আর্সেলের ভেতর আগুন জ্বলে উঠল। তিনি উন্মত্তভাবে লড়লেন। আইজ্যাক ছুরি নিয়ে বেরিয়ে এলো লড়তে, কিন্তু আর্সেল তার আগেই জলদস্যুর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে দিলেন। খাদে থাকা কুমিরটি উপরে উঠতে চাইল, আর ঠিক সেই সময় কর্নর কুমিরটির মুখে গুলি করলো এবং তাকে তাড়িয়ে দিল সেখান থেকে। তারপর খুব জোরে চিৎকার করলো যাতে আর্সেল শুনতে পায়। সে আর্সেলকে ব্লাডি মেরি বলে ডাকলো এবং হুমকি দিল তার অতীত ফাঁস করে দিবে। আর আর্সেল একটি কাটামুন্ডু খালের উপর ছুঁড়ে মেরে তার উত্তর প্রকাশ করলো। কনর তখন একটি চুক্তির প্রস্তাব দিল। সে বলল বোর্ডেন বেঁচে আছে তার জাহাজে, সোনার বিনিময়ে সে বোর্ডেনকে ফিরিয়ে দিবে। সন্ধ্যায় আর্সেলের বাড়িতে দেখা হবে। আর্সেল চিৎকার করে রাজি হলেন। আর্সেল তার পরিবারকে নিয়ে একটি লুকানো গুহায় গেলেন। সেখানে কিছু ধরি টেনে মাটির নিচে একটি গোপন আস্তানা বের করলেন। এলিজাবেথ ব্যাখ্যা চাইল। আর্সেল তখন তার অতীত খুলে বললেন। কনর আগে ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানির হয়ে উপনিবেশ স্থাপন করত। যখন আর্সেল ছোট ছিলেন, কনর ও তার দল সেই জাহাজে আক্রমণ করেছিল যেটিতে আর্সেল ছিলেন। তারা তার বাবা মাকে মেরে ফেলেছিল এবং তাকে অপহরণ করেছিল। তার শরীরে একটি ট্যাটু এঁকে দিয়েছিল দাসত্বের চিহ্ন হিসাবে। জলদস্যু জাহাজে নারীদের সাথে যা হয় তা থেকে বাঁচার জন্য আর্সেল নিজে জলদস্যু হয়ে গিয়েছিল। তিনি এতটাই দক্ষ যোদ্ধা হয়ে উঠেছিলেন যে তার নাম হয়েছিল ব্লাডি মেরি। বোর্ডেন সবসময় তার অতীত জানতেন এবং তিনি তাকে নতুন জীবন শুরু করতে সাহায্য করেছিলেন। আর্সেল একটি বক্স বের করলেন। সেখানে সেই সোনাগুলোই ছিল যা তিনি কনরের কাছ থেকে চুরি করেছিলেন। তারপর তার পুরনো অস্ত্র সংগ্রহ করল এবং সেগুলো পরীক্ষা করে দেখলেন তিনি লড়তে প্রস্তুত। এদিকে জলদস্যুরা বোর্ডেনকে বাড়িতে এনে নিজের রক্তাক্ত দাগ দেখালো যাতে সে ভাবে তার পরিবার আহত হয়েছে। কোয়ার্টারমাস্টার লি কর্নরকে জিজ্ঞেস করলো সে আসলে কি চায়, সোনা চায় নাকি প্রতিশোধ, কারণ আর্সেলের জন্য সে আর লোক হারাতে রাজি নয়। কনর উত্তর দিল আর্সেলকে মারাই হবে প্রকৃত স্বাধীনতা। গুহায় আইজ্যাক অজান্তেই একটি গ্রেনেড তুলে ধরল এবং আর্সেল চমকে উঠলেন। তিনি ছেলে মেয়েদের বাইরে পাঠালেন। তারপর একটি বুক থেকে তার পুরানো বর্ম বের করলেন এবং নিজেকে বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত করলেন। যাওয়ার আগে জানালেন তার কাছে একটি নৌকাও আছে। আইজ্যাক ও এলিজাবেথকে পাল প্রস্তুত করতে বললেন যাতে সেখান থেকে তারা পালাতে পারে। তিনি চলে যাওয়ার পর এলিজাবেথ আর্সেলের পুরনো বাউন্ডারি পোস্টার খুঁজে পেল। সন্ধ্যায় জলদস্যুরা বোর্ডেনকে হয়রানি করছিল। কনর এসে তাকে উস্কানি দিল। দাবি করল সে আর আর্সেল একসময় একসাথে ক্যাপ্টেন ছিলেন এবং প্রেমিক প্রেমিকাও ছিলেন। এই কথাটি বোর্ডেন বিশ্বাস করল না। ঠিক সেই সময়েই আর্সেল একটি কূপ থেকে উঠে এলেন, একটি গ্রেনেড ফাঁদ তৈরি করলেন। তারপর তলোয়ার দিয়ে একজন প্রহরীকে নীরবে মেরে ফেললেন। বাড়ির পিছন থেকে দড়ি ছুঁড়ে ছাদের উপরে একজন প্রহরীকে ধরে টেনে ঝুলিয়ে মারলেন। ফুটন্ত হাঁড়ি মেঝেতে রেখে ঘর ধোঁয়ায় ভরিয়ে দিলেন। আরও একজনকে মেরে শোবার ঘরে গিয়ে অবশেষে বোর্ডেনকে খুঁজে পেলেন। বোর্ডেন ক্ষমা চাইলেন কিছু সোনা নিয়ে যাওয়ার জন্য। তিনি ব্যাখ্যা করলেন যে একজন ডাক্তার ভাড়া করতে চেয়েছিলেন যিনি আইজ্যাককে সাহায্য করতে পারবেন। তিনি আর্সেলকে জিজ্ঞেস করলেন কনরের বলা গল্পটি কি সত্য। আর্সেল স্বীকার করলেন হ্যাঁ, কিন্তু সেটা ছিল বেঁচে থাকার জন্য। বাইরের প্রহরীরা তাদের সাংকেতিক শীষ বাজালেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে তারা খুঁজতে শুরু করলো। আর্সেল বোর্ডেনের শিকল খুলতে পারলেন না, তাই তার কাপড়ে একটি ছুরি লুকিয়ে রাখলেন এবং প্রতিশ্রুতি দিলেন বিনিময়ের সময় তাকে বাঁচাবেন। তারা ভালোবাসার কথা বললেন এবং আর্সেল জানালা দিয়ে বের হয়ে গেলেন। বাইরে জলদস্যুরা তাকে ঘিরে ধরল, কিন্তু যখন তারা কাছে আসতে চাইল আর্সেল একটি গ্রেনেড চালু করলো, একজনকে উড়িয়েও দিল। কনর বেরিয়ে এসে বিনিময়ে রাজি হলো। আর্সেল কূপ থেকে সোনার বাক্সটি বের করে আনলেন। বোর্ডেনের শিকল খোলা হলো। কনর আর্সেলকে মনে করিয়ে দিল যে সে তাকে একটি দাস জাহাজে পেয়েছিল এবং উদ্ধার করেছিল। হঠাৎ বোর্ডেন ঘুরে দাঁড়িয়ে কর্নরের সাথে লড়াই করতে শুরু করলেন। জলদস্যুরা সোনা নিতে এগিয়ে আসলো। আর্সেল গ্রেনেড চালু করে ও গুলি করে তাদেরকে আটকালেন।
একজন লুকানো স্নাইপার বোর্ডেনকে গুলি করতে চাইল, কিন্তু বোর্ডেন প্রতিটি শট এড়িয়ে একটি তলোয়ার তুলে লড়াই চালিয়ে গেলেন। কনর তার মুখে বাজি ছুড়ে দিল, কিন্তু লড়াই চলতেই থাকলো এবং একটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে দুজনেই পড়ে গেল। এই বিশৃঙ্খলায় লি আর্সেলের কাছে পৌঁছে তার দড়ি কেটে দিল, যাতে তার ফাঁদ চালু করতে না পারে। তারা লড়তে শুরু করলো। কনর বর্ডেনকে ছুরি মারতে চাইলো। বর্ডেন খালি হাতে তলোয়ার ধরে থামালো। আর্সেল সহজেই লিকে পরাস্ত করলো, কিন্তু তিনি দেখলেন কনর বর্ডেনকে ধরাশ্রয়ী করছে, তাই তিনি আত্মসমর্পণ করলেন। কনর বর্ডেনকে মারার হুমকি দিল। আর্সেল বর্ডেনকে বাঁচাতে দৌড়ালেন, কিন্তু লি তার পায়ে গুলি করে ফেলে দিল। কনর বর্ডেনের বুকে তলোয়ার বিধিয়ে দিল। আর্সেল তার পাশে গিয়ে কথা বলতে লাগলেন, জাগিয়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু বর্ডেন এখানেই মারা গেলেন। ক্রোধে উন্মাদ আর্সেল তলোয়ার তুললেন, কিন্তু কনর সাথে সাথে তার অস্ত্র ছিটকে দিল। আর্সেল জিজ্ঞেস করলেন, সোনা নিয়ে চলে যেতে পারতে। কনর ব্যাখ্যা করল, সোনা তার ক্রোধের জন্য, সে এসেছে আর্সেলের বাউন্ডারির জন্য। তখন আর্সেল একটি মশাল ধরালেন এবং সোনার বাক্সের সাথে বাঁধা দড়িতে আগুন লাগিয়ে দিলেন। কনর দ্রুত সেখান থেকে সরে গেল। আর্সেল কোপের ভিতরে পড়ে গেলেন। ঠিক তার পর মুহূর্তে সোনার নিচে লুকানো বোমাটি বিস্ফোরিত হলো এবং কূপটা ভেঙে পড়ল। কিন্তু আর্সেল একটি গোপন সুড়ঙ্গে লুকিয়ে বেঁচে গেলেন। এদিকে লি ক্ষুব্ধ হয়ে আছে, কারণ মৃত জলদস্যুদের একজন তার ছেলেও ছিল। এখানে সোনা উড়ে গিয়েছে। সে কনরের আর্সেলের প্রতি আচ্ছন্নতাকে দোষ দিল। লি ঘোষণা করলো মিশন শেষ এবং চলে যেতে চাইল, ক্রোধে সাথে নিতে চাইল। কনর একে বিদ্রোহ বলে ঘোষণা করলো এবং দুটি গুলিতে লিকেও মেরে ফেললো। তারপর সে বাকি জলদস্যুদের ৩ সাম্রাজ্যের একটি ডিক্রি দেখালো, যেখানে লেখা আছে যে যে ব্যক্তি আর্সেলকে ধরবে তাকে আজীবন ক্ষমা করে দেওয়া হবে। কর্ণ স্বাধীনতার জন্য আবেগময় বক্তৃতা দিল এবং সবাই উত্তেজিত হয়ে মিশনে সাহায্য করতে রাজিও হলো। তারা সেখানে থাকা বাড়ি উড়িয়ে দিল এবং স্কাউট কোপে গোপন সুড়ঙ্গটি খুঁজে পেল। গুহায় ফিরে আর্সেল যন্ত্রণায় ভেঙে পড়লেন। এলিজাবেথ তার ক্ষত সেবা করতে লাগলো। আর্সেল বোর্ডেনের মৃত্যুর খবর দিলেন এবং মমে গরম তরল দিয়ে নিজের ক্ষত বন্ধ করলেন। এলিজাবেথ জিজ্ঞেস করল, লগবুকে লেখা ভয়ঙ্কর গল্পটি কি সত্য? আর্সেল স্বীকার করলেন, হ্যাঁ, তিনি ভয়ঙ্কর কাজ করেছেন। কিন্তু এলিজাবেথ তাকে আশ্বস্ত করল তিনি বদলে গিয়েছেন আর তাকে লড়াই চালিয়ে যেতে হবে। তিনজন মিলে বিভিন্ন ফাঁদ তৈরি করলেন। কাজ শেষে আর্সেল পরিবারকে নৌকার ঘরে লুকিয়ে রাখলেন। শীঘ্রই জলদস্যুরা গুহায় ঢুকলো। মেঝেতে একটি হ্যাচ দেখে তারা একটি উইঞ্চ ঘুরালো খুলতে, কিন্তু এতে একটি ফাঁদ বন্দুক চালু হলো এবং একজনকে মেরেও ফেললো। হ্যাচ খোলার পর তারা কাছে আর্সেলকে দেখতে পেল এবং গুলি চালালো। শুরু হলো গান ফাইট। এদিকে অর্ধেক দল এগিয়ে গিয়ে দরজা পেল আর এলিজাবেথ বিস্ফোরণটি জ্বালিয়ে দিল। আর্সেলের কাছে প্রচুর অস্ত্র প্রস্তুত ছিল। তিনি একে একে জলদস্যুদের মারতে থাকলেন। যখন তারা রিলোড করতে সময় নিচ্ছিল, একটি বাতি গুলি করে ফেলে দিল, যা পরে একজনের গায়ে আগুন ধরিয়ে দিল। কনর একটানা গুলি চালাতে লাগলো আর আর্সেলকে লুকাতে বাধ্য করলো। বিস্ফোরণটি থেমে গেলে এলিজাবেথ দরজাটি পরীক্ষা করল। স্কাউট দরজার গর্ত দিয়ে হাত ঢুকিয়ে তার গলা ধরল। এলিজাবেথ দেখল স্কাউটের গলায় ওয়েস্টার্নের নেকলেস। আইজেক ছুরি দিয়ে স্কাউটের হাতে আঘাত করে তার আন্টিকে ছাড়ালো। এলিজাবেথ আইজেককে নৌকায় পাঠিয়ে দিল। স্কাউট তার পেছন থেকে এসে দেখল এলিজাবেথের গলায়ও একই নেকলেস। সে তাকে ধরাশড়ি করলো, কিন্তু এলিজাবেথ একটি ধুরি টেনে ক্রসবো ফাঁদ চালু করলো। একটি তীর উড়ে এসে স্কাউটকে দেওয়ালে গেঁথে দিল। এলিজাবেথ ওয়েস্টেনের নেকলেস নিয়ে চলে গেল। সুড়ঙ্গে আর্সেল অন্ধকারে ভূতের মতো ঘুরে ঘুরে একে একে জলদস্যুদের মারতে লাগলো। কখনো তাদের দিয়ে একে অপরকে গুলি করালো। কনর শব্দ অনুসরণ করতে গিয়ে নিজেই নিজের লোককে গুলি করলো। শেষ পর্যন্ত কনর ছাড়া আর কেউ বেঁচে রইল না। আর্সেল একটি পাথরের আড়ালে লুকালেন। কনর ঘোষণা করলো সে শেষ দণ্ডযুদ্ধ চায় এবং গুহা থেকে বেরিয়ে গেল। সৈকতে আইজেক ও এলিজাবেথ নৌকা প্রস্তুত করলো। ওপরে তাকিয়ে অবাক হলো, ডিস্টেন্স সিগন্যাল জ্বলছে। কনর সেটা ঝালিয়ে দিয়েছে। সে নেভির কাছে আর্সেলকে তুলে দিতে চায়। আর্সেলও গুহা থেকে বেরিয়ে এলেন। দুইজনের মধ্যে শুরু হলো তলোয়ারের শেষ লড়াই। আঘাতের পর আঘাত। আর্সেল প্রায় খাদে পড়ে যাচ্ছিলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে লড়তে থাকলেন। আর্সেল কনরের বুকে তলোয়ার গেঁথে দিলেন, কিন্তু কনর মাথা দিয়ে গুঁতো মেরে তার পায়ে ছুরি বসালো এবং আত্মসমর্পণ করতে বলল, কারণ বাউন্ডারির জন্য তাকে জীবিত চাই। আর্সেল অস্বীকার করলেন। কনর তাকে মাটিতে ফেলে দিল। আর্সেল সুযোগ বুঝে কনরের চোখে বাজি ছুড়ে দিলেন। কনর জ্বলন্ত কাঠ ছুড়ে মারল। আর্সেল সেই কাঠকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন, কিন্তু কনর আবারও তাকে কাবু করল এবং আত্মসমর্পণ চাইল। আর্সেল বললেন, আত্মসমর্পণ নয়, তাকে শেষ করতে।
কনর যখন শেষ আঘাত হানতেই যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে এলিজাবেথ এসে গুলি চালালো। আর্সেল সেই বিভ্রান্তির সুযোগে আবার আক্রমণ করলেন এবং কনরকে তলোয়ার গেঁথে অবশেষে হত্যা করলেন। এলিজাবেথ দৌড়ে এসে আর্সেলকে ধরল। আর্সেল তাকে বললেন তার আসল নাম মিয়াম। নৌকায় আইজ্যাক কিছু লুকানো সোনার বার খুঁজে পেল। গির্জার মানুষজন অবশেষে বেরিয়ে এলো যখন তারা দূরে রয়্যাল নেভিকে আসতে দেখল।